সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি কথা বলবো চট্টগ্রাম বন্দর নিয়ে। চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমানে যে ধরনের একটা অস্থিরতা চলছে, সেই অস্থিরতা নিয়ে মূলত বিস্তারিত কিছু আলোচনা করবো। আপনারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন থাকবেন আসুন মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশের স্পন্দন বলা যায়, কারণ বাংলাদেশ যদি টিকে থাকতে হয় এই চট্টগ্রাম বন্দর দিয়েই টিকে থাকতে হবে। সেটাকে যদি আমি পর্যালোচনা করি, এটা নিয়েই কেন এত দুর্মজাল তৈরি করা হচ্ছে, এবং এটাই সম্ভাবনা দুয়ার খুলে দেয় বাংলাদেশের। বিশেষ করে ইন্টারিম সরকার আসার পরে এইটাকে নিয়ে অনেক কাজ করা তার চেষ্টা করছে। বিশেষত যে যে ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে যে চট্টগ্রাম বন্দরের যে দুর্বলতা, 54 বছর যেভাবে এই বন্দর চলেছে, সেই বন্দর কিন্তু কাঙ্ক্ষিত যেই জায়গাটা সেটা অর্জন করতে পারেনি। সেই জায়গা থেকে বলা যায় যে চট্টগ্রাম বন্দরকে আরো ঢেলে সাজানো দরকার ছিল। সেই অবস্থা থেকে এটা একটি স্টেপ। এটা কিন্তু 2023 সালে এক ধরনের স্টেপ নেওয়া হয়েছিল যে বিদেশি ম্যানেজমেন্টটাকে দিয়ে দেওয়া হবে। বাংলাদেশ সরকার এর কোন স্টেপ যদি এমন থাকে যে বিদেশি সরকারকে দিয়ে দেওয়া, বা বিদেশি সরকার নয়, বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া, সেক্ষেত্রে সার্বভৌমত্বের তো কোনো ইস্যু থাকে না। এটা একটা ম্যানেজমেন্ট দেওয়া হয়। এবং বাংলাদেশে যদি আমি অনেক কোম্পানি দেখি, তাদের মালিক রয়েছে, কিন্তু তাদের ফুল ম্যানেজমেন্ট ইন্ডিয়ান অথবা শ্রীলঙ্কান অথবা অন্য কোনো দেশের ম্যানেজমেন্ট সেট আপ করা হয়, সেটাতে তার সেই কোম্পানি হারিয়ে যায় না। তো ঠিক বন্দরটাও এভাবেই কাজ করবে। একটি ম্যানেজমেন্ট সিস্টেমকে এখানে ইমপ্লোজ করা হবে, এবং পৃথিবীতে সবচেয়ে ভালো গুড প্র্যাকটিসিং যারা আছে, যারা বন্দর ভালোভাবে চালাতে পারে বা চালাচ্ছে সফলতার সাথে, এমন কিছু প্রতিষ্ঠানকে এই দেশে নিয়ে আসাটা জরুরি। এবং কেন এটা আন্দোলন, এই বিষয়টা আমরা আগে বুঝি। এই আন্দোলনটা মূল কারণ হচ্ছে যে এই যে চট্টগ্রাম বন্দর ঘিরে যে একটা অর্থ ব্যবস্থা চালু থাকে, অর্থ মানে অবৈধ অর্থ ব্যবস্থা, চাঁদাবাজি, শ্রমিকদের যে এক ধরনের অবৈধ ইনকাম, সেটা বিশাল একটা নেটওয়ার্ক রয়েছে এখানে। এবং এই নেটওয়ার্ক গুলো পরিচালনা করে এই রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলই থাকুক না কেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের কিন্তু একটা নেটওয়ার্ক এখানে কাজ করে। বিশাল অর্থ উপার্জনের একটা সুযোগ তৈরি হয়। এবং সেই জায়গা থেকে মূলত আপনি যদি একটা বেসরকারি বা বিদেশি কোনো কোম্পানিকে আপনি দেন, সেই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে তাদের পেটে লাথি পড়বে, এবং এই লাথি পড়ার কারণেই মূলত এই আন্দোলন। আমি আপনাদেরকে এটা বলতে পারি, প্রায় 200 থেকে 300 কোটি টাকার এই বাণিজ্য হয়, অবৈধ ইনকামের বাণিজ্য। এই 200 থেকে 300 কোটি টাকা এই বন্দর ঘিরে হয়। কোনো কোনো ক্ষেত্রে এটা 1000 কোটি টাকাও ছাড়িয়ে যায়। কিভাবে আমি আপনাকে বোঝাই, আপনি এই সাধারণ একটি কাজ করতে যাবেন, ভিতরে গিয়ে কোনো একটা আপনার ডকুমেন্ট আছে, সবকিছু আছে, সিম্পল, মানে এটা হচ্ছে প্রসেস। এই প্রসেসটাকে আপনি নেওয়ার জন্য মিনিমাম 2-3 হাজার টাকা আপনাকে খরচ করতে হবে, মিনিমাম। আপনাকে একদম সাধারণ যদি একটা ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন, এবং আপনার কন্টেনার খুঁজে পাওয়া বা আপনার প্রসেস গুলো একটু সহজ করে দেওয়ার জন্য এখানে বিশাল অঙ্কের লেনদেন হয়। এবং আপনার অনেক মালামাল এমন হতে পারে যে আপনি ডকুমেন্ট এক দেখিয়েছেন, আবার আপনার কন্টেনারে আরেকটা রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আপনার এদের মাধ্যমেই পরিচালিত হয়। এদেরকে অর্থ দিলে সেগুলো সহজেই আপনার অবৈধ জিনিসটা ঢুকে যাবে ও অবৈধ জিনিসটা বের হয়ে যাবে। তো এই প্রসেসগুলো কিন্তু কন্ট্রোল করে এই ইউনিয়নগুলো, এই রাজনৈতিক ইউনিয়নগুলো মূলত তারা কন্ট্রোল করে। এবং এটা যদি বিদেশি কোনো সংস্থাকে দিয়ে দেওয়া হয়, তারা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। তো এই জন্য তাদের এই আন্দোলন, বিদেশি থেকে দিয়ে দেওয়ার কথা তোলা হচ্ছে যে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, এই ধরনের বিচ্ছিরি কথা। আমি যে এটা বিচ্ছিরি কথা সেটা আমি আরেকটু প্রমাণ করি আপনাদেরকে। দেখেন, এই ডিপি ওয়ার্ল্ড ভারতের 5টা পোর্ট তারা পরিচালনা করে, পাকিস্তানের একটা পোর্ট তারা পরিচালনা করে, আমাদের একদম কাছের দেশ দুটোর কথা বললাম। এছাড়াও তারা আরো 50-60টার মতো দেশ তারা পোর্ট পরিচালনা করে। তাহলে এখন আপনি আমাকে বলেন, এটা কিভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে? আমি এটা জানি না। একটা ম্যানেজমেন্ট সিস্টেম, আমি প্রথমে বলেছি বাংলাদেশে এমন অনেক কোম্পানি আছে যে বিদেশি ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে পুরো কোম্পানি চালায়। সেখানে মালিক নিজে কখনো ইনভলভ থাকে না, মালিক শুধু হয়তো বা সিগনেচারি কোনো কিছু বিষয় নিয়ে থাকে।
তো সেই জায়গা থেকে আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে দুর্নীতির আখড়া, এবং 54 বছর ব্যর্থতার মাধ্যমে এই দেশের এই হাল হয়েছে। সেম টাইমে দুবাই কোথায় গিয়েছে আপনারা দেখেন, সেম টাইমে দুবাই 71 সালে দুবাই বাংলাদেশ সেম জায়গা থাকার পরও আজকে দুবাই বা আবুধাবি বা আরব আমিরাত তারা কোথায় চলে গেছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের অবস্থা, আমরা শুধু এই দোহাই দিয়ে আমরা কোথায় পড়ে আছি, বা আমাদেরকে সবসময় দুর্নীতি করার জন্যই আপনার পিছনে বা অজানা রেখে দেওয়া হয়। আমি একটু বলি আরেকটু যেটা ইম্পর্টেন্ট পার্ট যেটা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমেরিকা ইউরোপে বিদেশিদেরকে দিয়ে তাদের অর্থনৈতিক চাবিকাঠি চালু করেছে, এবং ওদের ওদের অর্থনীতিকে রান করে, প্রসেস ডাইভার্ট হয়, প্রসেস ড্রাইভ করে এই শুধুমাত্র বিদেশিদেরকে দিয়ে। এবং ওদের প্রত্যেকটা সেক্টরে, আপনারা যারা ইউরোপ আমেরিকাতে থাকেন, ওদের একদম সরকারি থেকে শুরু করে আইন ব্যবস্থা হয় প্রত্যেকটা কিন্তু ইমিগ্রেন্টদের দ্বারা। এবং এখন তো প্রধানমন্ত্রীও তাদের হচ্ছে ইমিগ্রেন্টরা, যারা ইমিগ্রেন্ট হয়ে গিয়েছিল 40-50 বছর 100 বছর আগে, এবং রিসেন্ট টাইমে গিয়ে 20-30-40 বছর পর্যন্ত গিয়েও তারা কিন্তু রাজনীতি করছে সেখানে। তো তারা যদি তাদের দেশ বিক্রি না করে বিদেশিদেরকে নিয়ে এসে, তাহলে আমরা শুধুমাত্র একটা সংস্থাকে বিদেশি ম্যানেজমেন্ট দিয়ে দেশ বিক্রি করে ফেলতেছি। এটা আসলে বাকওয়াস কথা ছাড়া আসলে কোনো বুদ্ধি পূর্ণ ব্যক্তি কথা বলতে পারে না। আপনারা তো সবাই দৌড়ায় দৌড়ে এখানে চলে যাচ্ছি, ইউরোপ আমেরিকাতে যাচ্ছি না, যাচ্ছি গিয়ে তো ওরা আমাদেরকে গ্রহণ করতেছে, আমরা কি তাদের দেশ দখল করতেছি না। তাহলে দেশ দখলের বিষয় হচ্ছে না, এখানে হচ্ছে কারো স্বার্থে আঘাত লাগছে, সেজন্য এই তকমাগুলো দেওয়া হচ্ছে। আর কিছুই না, এই তকমাগুলো তখনই বন্ধ হবে যতদিন পর্যন্ত এই ম্যানেজমেন্ট না চালু হবে। এই ম্যানেজমেন্টটা বাংলাদেশের স্বার্থে চালু হবে, বাংলাদেশ বিক্রির জন্য না। কোন ম্যানেজমেন্ট আশাবাণী বাংলাদেশ বিক্রির জন্য না। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, এবং পুরো পৃথিবীতে এই ধরনের পলিসি চলছে। সিঙ্গাপুরকে দেখেন, আমি কিছুক্ষণ আগে মিডল ইস্টের দেশগুলোর কথা বললাম, এরা এরা পুরোটাই ম্যানেজমেন্ট হয় বিদেশি ম্যানেজমেন্টের মাধ্যমে, এবং এর মাধ্যমে ওরা সফলতা পেয়েছে। দুর্নীতি কমিয়ে নিয়ে আসা হয়েছে, তার মাধ্যমে কিন্তু ওদের রাষ্ট্র ব্যবস্থাটা পূর্ণাঙ্গ হয়ে পরিচালিত হচ্ছে। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আমাদের ব্যর্থতা হচ্ছে এই জায়গায়, আমরা চট্টগ্রাম বন্দরকে আবারও সেই দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে তুলে দিয়ে 54 বছরের ব্যর্থতাকে আরো একটা 54 বছর করার প্ল্যান করছি। বাংলাদেশ এগিয়ে যাবে সুন্দর একটি বন্দর ব্যবস্থাপনার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।